আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আমরা কথামৃতের নতুন অধ্যায়ে চলে এসেছি, আপনাদের স্বাগত। আমরা পড়ছি নবম পরিচ্ছেদ থেকে, আর মাস্টার মহাশয়ের সাথে ঠাকুরের চতুর্থবার দর্শন হচ্ছে। তার আগের বার দর্শনের পর উনি চলে গেলেন বাড়িতে। এবার যেখান থেকে আমাদের আজকের পাঠ শুরু হচ্ছে, তার আগে মাস্টার মহাশয় গীতার 6 নম্বর অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের 22 নম্বর শ্লোকটি উদ্ধৃত করেছেন। সেটি একবার শুনিনি। ইয়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাতিকং ততঃ यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचार्यते। এখানে শ্রী শ্রী ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন যে তত্ত্বজ্ঞানীদের কিরূপ অবস্থা হয়। আমরা সুখের জন্য বিষয়, কামিনী, কাঞ্চন এইসব থেকেই জানি সুখ আসে, কিন্তু ইনাদের অর্থাৎ তত্ত্বজ্ঞানীদের বা যোগীদের মন সর্বদাই স্থির থাকে। সেই স্থির কিসে থাকে? ওনারা একটি আনন্দের আভাস পান, চির আনন্দে ওনারা থাকেন, চিদানন্দ রসে থাকেন। সেই চিদানন্দ রস আসে এই সব জিনিস ছাড়াই, অর্থাৎ বাহ্যিক আনন্দদায়ক বস্তু ছাড়াই সেই আনন্দ আসে। তারই কথা ভগবান এই শ্লোকে বলছেন। আমরা পেয়েছি তার আগের পর্বে যে চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হওরে চিরমগ্ন, হরি প্রেম মত্তে হওরে চিরমগ্ন। তো সেখানে একটি আনন্দের অশ্রুধারা, আনন্দের প্রবাহমান ধারা চলছে। সে আনন্দ আসার জন্য আবেগ চাই, সেটার জন্য চক্ষু চাই, ঈশ্বরের জন্য ভালোবাসা চাই, তার জন্য বাহ্যিক আড়ম্বর জাতীয় অর্থাৎ যেখান থেকে কামিনী, কাঞ্চন আসে ইত্যাদি, সেই সবের সাহায্য আমাদের চাই না। সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি চতুর্থ দর্শনে। দেখব আজকে কি হয়। তাহার পরদিনও ছুটি ছিল। মাস্টার মহাশয় বলছেন, বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সে পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরো 2-1 বসিয়া আছেন। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহস্র বদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা করিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরাজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। মাস্টার মহাশয় আমরা জানি উনি কিভাবে শিক্ষিত, কোথায় পড়াশোনা করেছেন, উনার শিক্ষা দীক্ষা প্রণালী কেমন ছিল। সেই এর পরে মাস্টার মহাশয় যখন চলে এসেছেন, ঠাকুরের সাথে দর্শন হচ্ছে, ওনার মধ্যে সেই একটা শিক্ষার গরিমা অবশ্যই রয়েছে। সেই জন্যই প্রথম অবস্থায় আমরা দেখছি বিদ্যা অবিদ্যা এসব নিয়ে কথা হচ্ছে, কোনটাকে বলে কোনটা অবিদ্যা বলে, এবং নিজেকে অনেক জ্ঞানী বলে মনে করছেন। ঠাকুর তাকে তিরস্কার করছেন, তার চূর্ণ হচ্ছে। এবং পরবর্তীকালে এখন আমরা দেখছি এখানে বলছেন উনি হাত জোর করে নমস্কার, হাত জোর করে প্রণাম করতে শিখছিলেন ইংরেজদের মতো, অর্থাৎ মাথা নত করা সেই জায়গাটা, সেটা ইংরেজদের ছিল না। উনি ওভাবে শিক্ষা লাভ করেছেন বা দেখেছেন।
কিন্তু ঠাকুরের সাথে সাক্ষাৎ হওয়ার পর উনি শিখেছেন কিভাবে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে হয়। সেই শিক্ষাও ঠাকুর দিচ্ছেন। ঠাকুর কিভাবে মানুষ করছেন দেখুন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিচ্ছিল। তারপর দিন ঠিক 4টার সময় ময়ূরটি উপস্থিত, আফিমের মৌতার ধরেছিল। ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মহাশয় ঠাকুর বলছেন যেন মাস্টার মহাশয়কে উনি সেই ময়ূরের মতো করে আফিম খাইয়ে দিয়েছে, নেশা ধরিয়ে দিয়েছে। কারণ যে বেড়াতে এসেছিল, যার বাড়ি এখানে নয়, উনি বেড়াতে এসেছিল দিদির বাড়িতে, সেখান থেকে দক্ষিণেশ্বরে আসা, ঠাকুরের সাথে সাক্ষাৎ হওয়া, পরবর্তীতে মনের এত টান ধরে যায়, মনের এত আবেগ আসে, মনের এত কি বলবো, মনের একটা সম্পর্ক তৈরি হয় ঠাকুরের সাথে, এবং এত ভালোবাসা তৈরি হতে থাকে। কারণ ঠাকুর যে বলতেন চলে যাওয়ার সময় আবার এসো, সেই টানের জন্যই এত একটা ভালোবাসা তৈরি হয়েছিল, যেই জন্য মাস্টার মহাশয় বারবার আসছিলেন। এবার প্রথমবার দর্শন হলো, দ্বিতীয়বার দর্শন হলো, তৃতীয়বার দর্শন হওয়ার পর চলেও গেলেন। এবার চতুর্থবার মাস্টার মহাশয়ের ঠাকুরের সাথে দর্শন হচ্ছেন, আর ঠাকুর বলছেন যেন আফিম খাওয়ার মতন করে মাস্টার মহাশয়কে আফিম খাইয়ে দেওয়া হয়েছে। তার নেশায় ঠাকুরের কাছে ছুটে আসছেন। এখানে আফিম দান কে করছেন? ঠাকুর দান করছেন। ময়ূরকে? মাস্টার মহাশয়। আর সেই নেশা হচ্ছে, সেই ভাব হচ্ছে, যার বই থাকতে পারে না, সেই জন্যই তো চলে আসা। এইটি শুনে সকলের হাস্য। এবার মাস্টার মহাশয় যেহেতু তার আগের পর্বে দেখেছেন ঠাকুরের প্রথম সমাধি অবস্থা, সেই সমাধি মন্দিরে, এবার মাস্টার মহাশয় ভাবছেন এই নিয়ে, ঠাকুর কি রূপ, ঠাকুরের কেমন জিনিস, যেই মানুষকে আমি ওই রূপে দেখেছি, যেই মানুষকে আমি ভগবত অবস্থায় দেখেছি, সেই মানুষ আবার এইভাবে কৌতুক করতে পারে, হাস্য করতে পারে, এই নিয়ে কথা হচ্ছে। মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথা বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন করিয়া থাকে, কখন দেখিব, কখন দেখিব। এই প্রসঙ্গে একটি কথা বলি। আমাদের তো অনুষ্ঠান, অর্থাৎ শ্রী শ্রী কথামৃত পাঠের অনুষ্ঠান বেশ অনেক দিন হয়ে যাচ্ছে, আপনারা উপভোগ করছেন। আপনাদের কি সত্যি মনে হয় রবিবারে বা যে কোনো এই সপ্তাহে কখন কথামৃত পাঠের অনুষ্ঠানটি আসবে? মনে হয় কি? এটি আমাদের জিজ্ঞাসা। যদি হয়ে থাকে তাও ঠাকুরের কৃপা, আর তখন আমরা মনে করব তাতে আমাদের সার্থকতা আছে। কিছু হয়তো আমরা যদি একটু রেখাপাত করতে পেরেছি আমরা আমাদের অনুষ্ঠান উপস্থাপন দিয়ে, আর যদি না করতে পারি আমাদের অবশ্যই জানাবেন, যেটা আমরা প্রত্যেকবার জানাই। যাই হোক, আমরা মূল পর্বে চলে আসি। এখানে কি যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। একই শরীরে দুটো সত্তা। আমরা যখন মাস্টার মহাশয়ের সাথে উনি নিয়ে যাচ্ছেন ঠাকুরকে দর্শন করাতে আমাদেরকে দক্ষিণেশ্বরের মধ্যে, তখন আমরা দেখছি যে একটি সাধারণ মানুষ, তিনি একজন সাধারণ ব্রাহ্মণ, অর্থাৎ তিনি সাধারণ পূজারী। সেই অবস্থায় ঠাকুরের কত বড় বড় কথা, কত সরল সরলভাবে সাধারণ মানুষের কাছে ঠাকুর বলে যাচ্ছে। কেমন তার ওনার আকৃতি, যার পরনে কাপড় তেমন কিছু নেই, যাকে দেখতেই এত সরল মনে হয়, যার মুখে সবসময় হাসি, যাকে বলার মধ্যে কৌতুকতা আছে, যাকে নিয়েও আমরা বলেছি যে আজকে আমরা বলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আজকে আমরা বলি মানুষের সাথে কথা বলতে শিখতে হয়,
ঠাকুর কিভাবে নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিতেন, কিভাবে অন্যকে নিজের করে নিতেন, এইগুলো শিক্ষণীয় ব্যাপার। এই হলো একটি সত্তা। অর্থাৎ আমরা মানুষ দেখছি, ওনার 2 চোখ আছে, হাত আছে, পা আছে, সেই নিয়ে ঠাকুর আমাদের হয়ে আমাদের মতো করে ঈশ্বর দর্শন বলুন, কিভাবে জীবনে চলতে হয়, সৎ অসৎ লোকের সাথে কিভাবে মিশতে হয়, তাতে আবার সংসারী লোকের তমগুণ দেখাতে হয়, এইসব কথা বলে যাচ্ছে, যা আমরা এতদিন অবধি পড়েছি। আরও ভবিষ্যতে অনেক কিছু বলবেন, আমরা তাও পড়ব এবং শুনব। কিন্তু এই হলো মানবীয় সত্তা। তার আগের পর্বে, গত পর্বে আমরা দেখেছি সমাধি মন্দিরে মাস্টার মহাশয় ঠাকুরের প্রথম সমাধি দর্শন হচ্ছে। চক্ষু স্থির, শ্বাস আছে কি নাই তাতেও প্রশ্ন আছে, সদা হাস্যবদন। এই যে একটি অবস্থা, সেটা হলো দিব্য অবস্থা। মানবীয় অবস্থা, দিব্য অবস্থা, দুটো অবস্থা একই শরীরে একই দেহে বিরাজ করছে। এবার সেই মানবীয় অবস্থাতেই আবার বলছেন মাস্টার মহাশয়, কি সুন্দর উনি ছেলে ছোকরাদের সাথে কথা বলছেন যেন ওনারা সমবয়স্ক, নিজের মতো করে। কেন? আজকে যাতে সেই ছোকরারা ঠাকুরের কাছে আসবে কেন, ওনার কাছে থাকবে কেন, ওনার কাছে মিশবে কেন, এইভাবে যাতে আমরা একজনের সাথে আরেকজনের মিশার একটা রাস্তা তৈরি করি। তাতে ঠাকুর মনে করছেন একটা সংঘবদ্ধতা তৈরি হবে এবং ভবিষ্যৎ অবস্থাতে বা ভবিষ্যতে গিয়ে যেটা আজকে শ্রীরামকৃষ্ণ ভাবধারা বা শ্রীরামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছে, তার একটি অবয়ব তৈরি করছেন, বা বলতে পারি হয়তো কাঠামো তৈরি করছেন। এভাবেই আস্তে আস্তে করে মাস্টার মহাশয় বলছেন, ভাবিতেছেন ইহারই কি পূর্বদিনে সমাধি অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম, সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার 2 সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে, অর্থাৎ 27 বৎসর বয়স। সেই সময় ভবনাথ আছে, নরেন্দ্র আছে, রাখাল আছে, অর্থাৎ আমাদের শ্রী রাখাল মহারাজ। তো ইনারা সমবয়স্ক। তার মধ্যে মাস্টার মহাশয়ের 27 বৎসর বয়সটা উল্লেখ করার উদ্দেশ্য এখানে হয়তো বয়সটা খুব একটা বেশি নয়, কিন্তু ঠাকুর বলছেন ইনি তাও গম্ভীর হয়ে বসে আছেন। তার একটু উমের বেশি কিনা, সে একটু গম্ভীর দেখাচ্ছে, অর্থাৎ মাস্টারমশাই একটু গম্ভীর ভাব দেখাচ্ছেন ঠাকুর বলছেন। কারণ ঠাকুরেরও তো তখন বয়স বেশি এদের তুলনায়, কিন্তু ঠাকুর কিভাবে সবার সাথে আনন্দ করছেন, হাস্য করছেন, ঠাট্টা করছেন। না হয় কি এরকম পরিস্থিতিতে ময়ূরকে আফিম খাওয়ানোর কথা আসতে পারে? এই বিচিত্রময় ঠাকুরের জীবনী নিয়ে আমরা চলছি, আমরা চলবো, আমরা শোনাবো, শুনছি, নিজেরাও ধন্য হচ্ছি, চাই আপনারাও ধন্য হন। আরও পরবর্তী পর্বে আমরা চলে আসব আরও অনেক কিছু নিয়ে, যদি শ্রী ঠাকুর চান। খুব প্রেমানন্দ লাগে, খুবই ক্ষমা করবেন, খুবই আনন্দ লাগে যখন আমরা এসব নিয়ে কথা বলি। ইচ্ছে তো করে আরও বলতে, এক অধ্যায় শেষ হয় না, কিন্তু সময়েরও কথা আছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। আমাদের অনুষ্ঠান শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমরা নতুন সংযোজন করতে পারি। আপনারা আমাদের উপরে একটু আমাদের অনুষ্ঠান নিয়ে একটু মন্তব্য দেবেন, আমরা যেভাবে পরিচালনা করছি আপনাদের কেমন লাগছে। আর ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন। আর আরেকটি সুখবর, আপনাদেরই ইচ্ছায় বা বলতে পারেন আপনাদের সহযোগিতায় খুব কম সময়ের মধ্যে এবং কিছুদিনের মধ্যেই এই অনুষ্ঠানের 25তম পর্বে আমরা পৌঁছাচ্ছি।
আর আজকে আমরা জানাচ্ছি 25তম পর্বতে আমরা একটা লাইভ সেশন করব। সেইখানে আপনারা নিজস্ব মত দেবেন। আমাদের এই 25 এপিসোড যারা তৈরি করেছেন, যারা আমাদের সহযোগ করেছেন, কিভাবে এটি তৈরি হলো, কিভাবে হলো, সব জানতে পারবেন। এবং আপনারা আমাদের সহযোগ করবেন। আমাদের কোন এপিসোড কেমন লেগেছে, কার উপস্থাপনা কি খারাপ লেগেছে, ভালো লেগেছে, অবশ্যই জানাবেন। লাইভ সেশনে আমরা আসবো। ততদিন অবধি আপনারা অপেক্ষা করুন। নমস্কার।